নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো তার সমস্ত ডিটেলস একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। সেই প্রতিবেদনের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের ঢাকায় অবস্থিত সবচাইতে বড় বিমানবন্দরে কিভাবে আগুন লাগলো, এইটা নিয়েই কোশ্চেন। এখন অনেকে অনেক রকম মতামত দিচ্ছে। এই আগুন লাগাতে প্রচুর ক্ষতি হয়েছে, আর এই ক্ষতির কোনো সীমা নেই। অনেকেই বলছে যে কয়েক কোটি এখানে ক্ষতি এখনো পর্যন্ত ধরা পড়েছে। এছাড়াও এই যা পুড়ে গিয়েছে, সেগুলো যা ক্ষতি হচ্ছে, সেগুলো ছাড়াও বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প, বাংলাদেশের যে সমস্ত কোরিয়ার সার্ভিস যেগুলো রয়েছে, প্রত্যেকটা খাতেই বিরাট পরিমাণে ধাক্কা লাগবে। বাংলাদেশের অর্থনীতিতেও বিশাল ধাক্কা লাগবে এই অগ্নিকাণ্ডের ফলে। তো চলুন প্রতিবেদন একটা দেখে আসি, তারপর আপনাদের সঙ্গে আবারও অনেক কিছু আলোচনা করব। ভয়াবহ আগুনে পুড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 6 ঘন্টারও বেশি সময় ধরে চলা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে কার্গো ভিলেজ। অনেকে মনে করছেন বিমানবন্দরে যুগের পর যুগ ধরে ঘটে আসা সমস্ত অপকর্মের নথি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। 2023 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় 61 কেজি স্বর্ণ চুরি করে বিমানবন্দর কর্মকর্তারা। অর্ধশত কোটি টাকার বেশি দামের এই স্বর্ণ চুরির সঙ্গে শুল্ক বিভাগের লোকজনই যুক্ত বলে বিভাগীয় তদন্তে উঠে আসে। কিন্তু শেখ হাসিনার আমলে দোষীদের বিচার হয়নি। পরে ইউনূস সরকার ক্ষমতা এসে যখন নতুন করে তদন্ত শুরু করলো, ঠিক তখনই আগুন ধরিয়ে দিল স্বর্ণচোররা। এখানে শেষ নয়। অনেকে মনে করছেন শুধু পূর্বের ঘটনা ঢাকতেই নয়, বরং নতুন করে চুরি হয়েছে কার্গো ভিলেজে। সব মিলে বিমানবন্দরে চুরি আর অপকর্ম ঢাকতেই এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ঢাকা বিমানবন্দরে কয়েক বছরের আটক হওয়া হাজার হাজার কেজি স্বর্ণ কি এই আগুন নিভানোর পর পাওয়া যাবে, নাকি এটি মেডিকুলাস ডিজাইনে দোষীরা খেয়ে ফেলবে? এছাড়াও আগুনে পড়েছে ঔষধ ও গার্মেন্টস ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার কাঁচামাল ও কেমিক্যাল। গত এক বছর এমনিতে 250 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এখন আরো অনেকগুলো ঔষধ কোম্পানি সহ গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। একজন লিখেছেন, আগুন ছাড়া 61 কেজি স্বর্ণ গায়েব হয়, আগুন লাগার পর কত কেজি হবে? বলা হচ্ছে অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টা আগেই বিপুল পরিমাণ মূল্যবান পণ্য, বিশেষ করে স্বর্ণ, ইলেকট্রনিক ডিভাইস ও আমদানি রপ্তানিযোগ্য বিলাসপণ্য রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। আর ঠিক তারপরই আগুনের সূত্রপাত। একটি দেশের অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু তার আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য আসে যায়। সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় সামান্য ফাঁকও রাষ্ট্রীয় আস্থার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামে ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ড যেন সেই আস্থার মূল ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস, সেনা, বিমান বাহিনী ও স্বেচ্ছাসেবকদের 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন পর্যন্ত কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়, আর হারিয়ে যায় বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পণ্যের রেকর্ড। তবে সূত্র আরো জানায় যে ইচ্ছে করে আগুন বাড়তে দেওয়া হয়েছে। এই ঘটনা শুরু থেকে প্রশ্ন, এটি কি কেবল একটি দুর্ঘটনা, নাকি সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ? এয়ারপোর্টের মতো স্পর্শকাতর স্থানে আগুন দুর্ঘটনা বশত লাগতেই পারে, তবে আগুন নিয়ন্ত্রণের তৎপরতা কেন ছিল না? তথ্য অনুযায়ী আগুনের আগে পণ্য স্থানান্তরের, অর্থাৎ আসল মালিক নয়, একটি বিশেষ দলে লুটপাট করে পণ্য সরিয়ে নেওয়ার ঘটনা কি প্রমাণ গায়েব করা পূর্ব পরিকল্পনার ইঙ্গিত নয়? এই ঘটনায় বিমানবন্দরের কিছু কাস্টমস কর্মকর্তা, সিভিল এভিয়েশন কর্মচারী ও স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের প্রভাবশালী মহল জড়িত রয়েছে বলে নিশ্চিতভাবে নাম পরিচয় যাচাই বাছাই করা সম্ভব হয়নি। স্পষ্ট তথ্য অনুযায়ী কার্গো ইয়ার্ডে অবৈধ পণ্য ও অনিয়মের নথি নষ্ট করার উদ্দেশ্যে আগুন লাগানো হয়। এটি প্রথম সময়ে বিমানবন্দরের ভেতরে মূল্যবান পণ্য পাচার বা গায়েব হওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু প্রতিবারই তা তদন্তাধীন থেকে চাপা পড়ে গেছে প্রভাবশালী মহলের হস্তক্ষেপে। বাংলাদেশের বাণিজ্য এখন মূলত আকাশপথে নির্ভরশীল। এই ধরনের ঘটনা শুধু আর্থিক ক্ষতি ডেকে আনে না, বরং বিদেশি ব্যবসায়িক আস্থা ও বীমা সংস্থার চোখে দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। যদি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত না হয়, তবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্গো পরিবহন ও আমদানি রপ্তানির উপর কঠোর নজরদারি আরোপ হতে পারে। এমনকি IATA নিরাপত্তা সার্টিফিকেশন নিয়েও সংকট দেখা দিতে পারে। সরকার দ্রুত তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু প্রশ্ন হলো বিগত সময়ে কতগুলো তদন্ত কমিটি গঠন হয়েছে আর কতটির ফল বাস্তবে দেখা গেছে? একটি রাষ্ট্রের জনগণ যখন তদন্তের উপর বিশ্বাস হারায়, তখন প্রশাসনিক জবাবদিহিতা ধ্বংস হয়। এই আগুনের ঘটনায় যদি সত্যি প্রভাবশালী চক্র জড়িত থাকে, তবে তা কেবল একটি অপরাধ নয়, বরং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুদামে লাগা আগুন কেবল একটি দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, দুর্নীতি ও নিরাপত্তাহীনতার জ্বলন্ত প্রতীক। আগুন নাটকের আড়ালে স্বর্ণ ও মূল্যবান পণ্য সরিয়ে নেওয়া শুধু অর্থনৈতিক অপরাধ নয়, বরং জাতীয় বিশ্বাসঘাতকতা। এই অগ্নিকাণ্ডের ধোয়ার ভেতরে লুকিয়ে আছে সেই প্রশাসনিক গলদ ও দুর্নীতির গন্ধ, যা উন্মোচিত না হলে পড়তে থাকবে শুধু কার্গো ইয়ার্ড নয়, পূর্বে রাষ্ট্রের সততা, জনগণের আস্থা আর বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি। ইউনূসের সাহস থাকলে চ্যালেঞ্জ নিয়ে বলছি, আন্তর্জাতিক এভিয়েশন সংস্থা তদন্ত দলের সহায়তা নিক, তাহলেই তো সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। অনেকে আবার মনে করছেন বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে হাসিনার বসিয়ে রাখা দোসররা। তারা এর আগে সচিবালয়ে ইচ্ছাকৃত আগুন ধরিয়ে সমস্ত দুর্নীতি তথ্য মুছে ফেলেছে, আর এবার বিমানবন্দরে আগুন দিয়ে মুছে ফেলা হলো চুরির তথ্য। এটা কখনোই দুর্ঘটনা নয়। উল্লেখ্য, 2023 সালে হাসিনা লোকজনের স্বর্ণ চুরির ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। এরপর তদন্তের মাধ্যমে বড় কর্মকর্তাদের বাঁচিয়ে ছোট পদে থাকা 3 জনকে ফাঁসিয়ে দেওয়া হয়।
তবে ছোট পদে থাকা 3 জন কর্মী বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকার গোদাম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিল, কেউ টের পেল না। এ নিয়ে অনেকটা বিষয় তৈরি হয় বিমানবন্দর সংশ্লিষ্টদের মধ্যে। এর সঙ্গে ভেতরে বাহিরের আর কেউ যুক্ত আছে কিনা সে প্রশ্নও সামনে আসে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, এর সঙ্গে ঊর্ধ্বতন কারো কারো যুক্ততা থাকতে পারে বলে আজ করা যাচ্ছিল। এজন্য কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরপরই এ সংক্রান্ত ফৌজদারি মামলাটি ডিবি থেকে পিআইবি তে স্থানান্তরিত হয়। এরপর তদন্তের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছিল না। এরপর 2025 এপ্রিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গোদাম থেকে 61 কেজি সোনা চুরির মামলার দায়িত্ব পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে দুর্নীতি দমন কমিশনে হস্তান্তর করা হয়। 22 এপ্রিল মামলাটি হস্তান্তর করা হয় বলে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম নিশ্চিত করেন। ডিবির সূত্র জানায়, ডিবির তদন্তকালে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছে বিভিন্ন দফায় এসব স্বর্ণ সরানো হয়েছে। পরে সেগুলো ঢাকার বাইতুল মোকাররম, তাঁতিবাজার ও গাইবান্ধায় নির্দিষ্ট কিছু স্বর্ণের দোকানে ভাগে ভাগে বিক্রি করা হয়েছে। তবে এ সংক্রান্ত ফৌজদারি মামলার তদন্তকালে গোয়েন্দা পুলিশ কিছু ইঙ্গিত দিলেও মামলাটি পিবিআইতে যাওয়ার পর সেটা চাপা পড়ে যায়। এটাও ছিল হাসিনা লোকদের প্ল্যান। ডিবি তখন সন্দেহভাজন হিসেবে 8 জনকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, যারা বিভিন্ন পালায় শুল্ক বিভাগের ওই গোদামের দায়িত্বে ছিলেন। ওই সময় শুল্ক বিভাগে 2 জন যুগ্ম কমিশনার ও 1 জন উপ কমিশনারকেও ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর কয়েকদিন পরেই মামলাটি ডিবি থেকে তদন্তের জন্য পিবিআইতে পাঠানো হয়। এখানে লুকিয়েছিল আসল রহস্য। মামলা যখনই এক দপ্তর থেকে অন্য দপ্তরে গেছে, তখনই সবার বোঝা হয়ে যায় পিবিআই এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। এরপর দুদক বুঝতে পারে পিবিআই এই ঘটনাকে ধামাচাপা দিয়ে দিবে। তখনই মামলা পিবিআই থেকে দুদকে হস্তান্তর করা হয়। আর যখনই দুদক দোষীদের ধরতে কাজ চালাচ্ছিল, তখনই আগুন দেওয়া হলো কার্গো ভিলেজে। অথচ শুরুতে ডিবি খুবই দারুণভাবে কাজ করছিল। শুল্ক বিভাগের একাধিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের ধারণা ছিল গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ডিবি স্বর্ণ উদ্ধার করবে। স্বর্ণ উদ্ধার হলে কিছুটা হলেও শুল্ক বিভাগের মুখ রক্ষা হবে, কিন্তু তা হয়নি। ডিবি শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে যায়। 2 জন যুগ্ম কমিশনার ও 1 জন উপ কমিশনারকে ডেকে ডিবি কার্যালয় নিয়ে প্রায় 5 ঘন্টা আটকে রাখা হয়। তাদের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়। তখন শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশঙ্কা করেন এই ঘটনায় আসল জড়িতরা ধরা পড়ে যেতে পারেন। এরপর মামলাটি ডিবি থেকে সরানোর জন্য নানাভাবে তদবির করা হয়। সুপ্রিয় দর্শক, আপনার কি ধারণা, এটি কি আসলে দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ঘটনা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তো বন্ধুরা, দেখলেন তো প্রতিবেদনে কি বলছে। বাংলাদেশের অনেকে কিন্তু এটাকে একটা ষড়যন্ত্র বলছে। হ্যাঁ, হতে পারে যে অনেকেই যেটা বলছে, যেটা অনেকের ইচ্ছা প্রকাশ করছে, যেটা যে পুরনো যে সমস্ত কাণ্ড কারখানাগুলো হয়ে এসেছিল সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে এই ঘটনা। অনেকে বলছে যা নতুন করে যেগুলো হয়েছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনা। তবে এটা নিয়ে বাংলাদেশের সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি চিন্তা ভাবনা করছে সেটা এখনো কিন্তু বেরিয়ে আসেনি। তবে দমকল বাহিনী দেখলেন আপনারা, আগুন, বিরাট পরিমাণে আগুন হয়েছিল, সেই আগুনকে তারা আয়ত্তে এনেছে। আর এতে প্রচুর ক্ষতি হয়েছে। আসলেও বাংলাদেশের বলা যেতে পারে যে ইম্পোর্ট এক্সপোর্ট, স্পেশালি যে জায়গাটায় ধাক্কা লেগেছে সেটা হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। কারণ যে জায়গায় এক্সপোর্ট করার জন্য মালগুলো এক জায়গায় রাখা হয়, যে জায়গাতে ইম্পোর্ট করে নিয়ে এসে ওই জায়গাতেই রাখা হয়, তো ওখানে প্রচুর পরিমাণে মাল থাকে। এখন বর্তমানে বাংলাদেশ কিন্তু আমাদের ভারতের এয়ারপোর্ট ব্যবহার করছে না এই ধরনের কার্গো শিপমেন্ট গুলোর জন্য। মানে যে সমস্ত শিপমেন্ট গুলো ইউরোপের দিকে যেত সেগুলো কিন্তু আমাদের ভারত হয়েই যেত। এখন কিন্তু সেই ভারতকে তারা ব্যবহার করছে না, বা ভারত বাংলাদেশকে কিন্তু ব্যান করে রেখেছে। তো সেই ক্ষেত্রে তাদের নিজেদের যে রাজধানীর মতো একটা জায়গায়, ঢাকার রাজধানীর মতো জায়গাতে তাদের কার্গো শিপমেন্ট প্রচুর পরিমাণে ওখানে স্টক ছিল। আর সেই স্টক যদি ঠিক টাইম মতো তাদের শিপমেন্ট যদি না যায় বিদেশে, তাহলে কি ক্ষতি হবে একবার সেটা বাংলাদেশের পার্সপেক্টিভ, মানে বাংলাদেশের দিক থেকে আপনারা একবার ভেবে দেখুন। আমরা তো হয়তো মুখে বলে দিলাম ব্যাপারটা যে এত টাকা ক্ষতি হবে, কিন্তু সেই ক্ষতিটা কিন্তু খুব সামান্য ক্ষতি না। সেটা যে সীমিত সময়ের জন্য এই যে এক্সপোর্ট করার মালগুলো জ্বলে গিয়েছে এগুলোই ক্ষতি হবে তা কিন্তু নয়। এর পরেও তাদের বিজনেসে কিন্তু বিরাট একটা প্রভাব পড়বে। কারণ এই প্রোডাক্টটা একটা নির্দিষ্ট টাইমে সেখানে ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেই প্রোডাক্টটা তারা দিতে পারেনি। বেশ কিছু এমার্জেন্সি এবং সেন্সিটিভ ডকুমেন্ট যেগুলো কুরিয়ারের মাধ্যমে আসতো, সেই সব প্রোডাক্টগুলো কিন্তু আগুন ধরে পুড়ে ছারখার হয়ে গিয়েছে, পুড়ে শেষ হয়ে গিয়েছে, সেগুলোর কোনো বামাল নেই। তো সেই সব জিনিসগুলো কিন্তু এখন কোথাও না কোথাও বড় ড্যামারেজ দেবে। এখন দেখা যাক বাংলাদেশের সরকার এই নিয়ে কি ডিসিশন নিচ্ছে, এর উপরে কি তদন্ত হচ্ছে। অনেকে বলছে যে এটা নাশকতার জেরে এই ধরনের ঘটনা ঘটেছে। হয়তো কেউ বিড়ি সিগারেট, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, সেগুলো খেয়ে যারা ফেলেছে হয়তো সেখান থেকে এই ঘটনা ঘটেছে। তো এটার তদন্ত বাংলাদেশ সরকার করবে। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও না কোথাও যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পিছন বাঁচানোর জন্য এই যে 1 বছর 2 মাস 3 মাসের মধ্যে যে
ঝোলটা করেছে সেই ঝোলটাকে আটকানোর জন্য আজকে হয়তো যেন কারোর হাতে না আসে তাই হয়তো এই ঘটনা ঘটিয়েছে। আপনাদের কি মতামত? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আসলে কি এটা আকস্মিকভাবে ঘটে যাওয়া একটা অগ্নিকাণ্ড নাকি প্ল্যান মাফিক? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে আরো বন্ধু মহলের কাছে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।